ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশাবাহিত রোগ ঠেকাতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রশাসনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দক্ষিণ সিটির প্রশাসকের। সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রকট হয়ে উঠেছে মশার উৎপাত, এতে অতিষ্ঠ নগরবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ব্যক্তি মালিকানাধীন জলাধার, ছাদবাগান বা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন তিনি। ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মশকের জন্য। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কিন্তু পরিষ্কার করার পরে পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে সে, যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এদিকে খাল পুনরুদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে জানিয়ে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। কেউ খাল দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং যারা এসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসী সচেতন না হলে কোনো উদ্যোগী কাজে আসবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সরকার মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিকে ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা দেওয়ার শপথ নিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৩০৬ জন আবাসিক চিকিৎসক। রোববার সকালে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে হয় তাদের শপথের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, দেশের মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। আমরা যদি টারশিয়ারি লেভেলের কেয়ারটা সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি, সমস্ত অনিয়মগুলোকে যদি আমরা দূর করতে পারি, শুধুমাত্র এই ৩৫টি সেন্টার অফ এক্সেলেন্স থেকেই কিন্তু বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী টারশিয়ারি সেবাগুলো পেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন চিকিৎসকদের কাছে মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অনুরোধ করেন। বলেন, মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। বেশিরভাগ ছাত্রদের 81% স্টুডেন্টস, বোথ মেন অর ওমেন, একটা অবজারভেশন আছে যে শিক্ষক ছাত্রের রাজনীতি শিক্ষাকে ব্যাঘাত ঘটায়। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ওনাদেরকে পলিটিক্সে জড়াবেন না। গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোর বেডের সংখ্যা বৃদ্ধি এবং জনবল বাড়ানোর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা নতুন ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিচ্ছি, তার মধ্যে ফার্মাসিস্ট থাকবে, মিডওয়াইফার থাকবে, কেয়ার গিভার থাকবে, আরও টেকনিক্যাল যা আছে সব থাকবে। নতুন ১ লক্ষ নিচে, আর ব্যাকএন্ড যে ৭০,০০০ পোস্ট আছে ওইটা আমরা রিক্রুট করতে যাচ্ছি। এদিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জেনারেল হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হবে। স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরগাঁও জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। যেটা দরকার হবে সেটা একটা ইনিশিয়েটিভ দরকার হবে, যেটা আমি আশা করব যে আমাদের দায়িত্বে আছেন তারা সেটা ভালোভাবে পালন করবেন। এছাড়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। মনির হোসাইন,
সময় সংবাদ, ঢাকা। আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি লুণ্ঠনমূলক ব্যয় রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ, ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি লুণ্ঠনমূলক অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7-8 মেগাওয়াট আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ক্রমেই বাড়ছে দায় দেনা আর্থিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর। যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে শুরু হলো মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। সকালে বাংলা রেকর্ডসের এই আয়োজন উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। প্রদর্শনীতে স্থান পেয়েছে শতাধিক দুর্লভ আলোকচিত্র, যা বাঙালির মুক্তি সংগ্রামের বীরত্ব গাথাকে এক প্রজন্মের নতুন প্রজন্মের সামনে মূর্ত করে তুলেছে। বক্তারা বলেন, লাল সবুজ পতাকা আমাদের অস্তিত্ব ও আত্মপরিচয়ের পরম স্মারক। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক ও সত্য পাঠ পৌঁছে দিতে এমন আয়োজন। গণতান্ত্রিক সরকার এই দেশে যাত্রা শুরু করলো। সেই গণতান্ত্রিক সরকার আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয় চেতনার সাথে সম্পর্কিত কোনো বিষয়ের সাথে তারা আপোষ করবেন না। আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনাগুলো আছে, প্রত্যেকটি স্বমহিমায় উজ্জ্বল থাকবে। প্রত্যেকটি ঘটনাকেই আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করব, কিন্তু কোনোভাবেই একটি ঘটনাকে দিয়ে আরেকটি ঘটনাকে রিপ্লেস করার কোনো সুযোগ নেই। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ছাত্রদলের আয়োজনে
হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাকিব অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত 17 বছর কোনো শিক্ষার পরিবেশ ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই ছাত্রদলের লক্ষ্য। অনলাইন ও অফলাইনে এবারের প্রতিযোগিতায় প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। আগামীর ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সের ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাবো ইনশাআল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীতে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উন্মোচন। রুমমেটের হাতে খুন হন নরসিংদীর ওবায়দুল্লাহ। আগের ক্ষোভ থেকে হত্যা, অভিযুক্ত শাহিন গ্রেফতার। অমর একুশে বইমেলার ৪র্থ দিন আজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে বইমেলার খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাদ মিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিম, বিস্তারিত জানাবেন, আজ কেমন দেখছেন পরিস্থিতি? বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তো আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছি বইমেলাতে এবং আমরা দেখছি যে মেলার কিন্তু ৪র্থ দিন চলছে আজ। এবং আমরা যেমনটি দেখছি যে দুপুর ২টা থেকে কিন্তু আজ শুরু হয়েছে বইমেলার ৪র্থ দিনের পর্ব। এবং আমরা যেমনটি দেখছি যে ইফতারের আগ মুহূর্তে কিন্তু ক্রেতাদের সংখ্যা, বইপ্রেমীদের সংখ্যা বেশ কিছুটা কম ছিল। এবং প্রকাশনীর তরফ থেকে যেটি জানাচ্ছে বা বিক্রেতারা যেটি জানাচ্ছে যে তারা যেটি প্রত্যাশা করছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবং বিক্রেতারা যেটি প্রত্যাশা করছেন যে ধীরে ধীরে কিন্তু ক্রেতার সংখ্যা বাড়বে বলেই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আমরা বিভিন্ন স্টল ঘুরে যেটি দেখতে পেয়েছি যে স্টলের ভেতরে কিন্তু থরে থরে বইয়ের যে সাজানো স্তূপ সেটি চোখে পড়লে কিন্তু ক্রেতাদের আনাগোনা আমরা বেশ কিছুটা কম দেখতে পেয়েছি। এবং প্রকাশনীগুলো যেটি আসলে দাবি করছে যে তারা আসলে বড় প্রকাশনীগুলো কোনো মতে টিকে থাকলেও ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য কিন্তু এবারের মেলা কিছুটা লড়াইয়ে পরিণত হয়েছে বলে কিন্তু তারা জানাচ্ছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে বইয়ের বিক্রি কিছুটা কম বলে কিন্তু তারা আসলে জানাচ্ছেন। এছাড়াও আমরা কিছু এখানে উপস্থিত হওয়া কিছু লেখকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, বেশ অনেক এবারের বইমেলায় তাদের বই প্রকাশ করেছেন। কিন্তু তারা যেটি বলছেন যে বই বিক্রি কিছুটা কম বলেই কিন্তু তারা আমাদের জানাচ্ছেন। কিন্তু তারা যেটি প্রত্যাশা করছেন যে গত ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবং তারা প্রত্যাশা করছেন যে এরই মধ্যে হয়তো বা জমজমাট হয়ে উঠবে বইমেলা এবং বাড়বে বইয়ের বেচাকেনা, এমনটি আশা করছেন তারা। তো ৪র্থ দিনের বইমেলার পর্ব থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলায়। ১৩,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার ছেলে ও সাবেক FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে। এদিকে ঢাকা ৪ আসনের সাবেক MP সঞ্জিতা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের শাসনামলে ঠিকাদারি নিয়ন্ত্রণ সহ নানা দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। আমরা এই অনুসন্ধান শেষে শেখ সেলিমের বিরুদ্ধে ১৩,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। পাশাপাশি তার ছেলে FBCCIর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে ফাহিম পিতা শেখ ফজলুল করিম সেলিমের নামেও গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায়
তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জনাব নজরুল ইসলাম খান, সাবেক সচিব শিক্ষা ও আইসিটি বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সে অনুসন্ধান সংক্রান্তে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের করা হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে ঢাকা 4 আসনের সাবেক এমপি সানজিদা খানমের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। আজ পর্দা উঠছে এশিয়ান কাপ নারী ফুটবলের। চীনের বিপক্ষে নামতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। রক্ষণভাগের সঙ্গে গোলকিপারদের দিকে বেশি মনোযোগ ম্যানেজমেন্টের। জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। স্বজনদের দাবি, সদর উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদা বিবি আব্দুল বাকি দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। সবশেষ শনিবার বিকেলে খালেদার স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন কেড়ে নেন তার স্বামী। বিষয়টি গ্রামের লোকজনকে জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। রাতে সেহরির সময়ে ওই দম্পতিকে ঘুম থেকে ডাকতে যান গৃহকর্মী। এ সময় ঘরের দরজা খুলে পালিয়ে যায় আব্দুল বাকি। পরে ঘরের মেঝেতে খালেদার মরদেহ পাওয়া যায়। আবারও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। ইরানের হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত 4 বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে ড্রোন হামলা চালায় তেহরান। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল, পাবনার রাকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারবানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দায়িত্ব পালন করেছেন। পশ্চিমা আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আপোষহীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেলেন ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম সৈনিক। আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর গর্জে উঠবে না এই দারাজ কণ্ঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় থেমে গেল আয়াতুল্লাহ আলী খামেনির আপোষহীন লড়াই। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। 1979 সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে শক্তিশালী করতে পালন করেন মুখ্য ভূমিকা। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। দীর্ঘ 37 বছরের শাসনামলে অসংখ্যবার খামেনির জীবন নাশের চেষ্টা চালানো হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়। তবুও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। খামেনির আমলেই ইরান সামরিক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে। অত্যাধুনিক মিসাইল, ড্রোন ও সমরাস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি, যা পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একাধিকবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়ে তিনি প্রমাণ করেছেন মার্কিন আধিপত্যবাদকে তোয়াক্কা করেন না। ঘনিষ্ঠ সহযোগী কাশেম সোলাইমানি ও ইব্রাহিম রাইসিকে হারানোর শোকেও তিনি ছিলেন অটল ও অবিচল। অবশেষে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতি ঘটল আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা শুরু করেছে তেহরান।
ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, জর্ডান ও কুয়েত। ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি লক্ষ্যবস্তু করে ৬ষ্ঠ দফার পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে ৬ষ্ঠ দফার পাল্টা এই হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে। এছাড়া তেল আবিবের হাকিরিয়া কমান্ড সদর দপ্তর সহ ইসরায়েলের কয়েকটি স্থানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন কনসুলেটের কাছে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এই হামলার আশঙ্কায় ইরবিলের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের শব্দ। রোববার সকাল থেকে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজছে। জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা আম্মানের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান আরও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচে 2 দলের আছে 1-1 জয়। তাই এই ম্যাচে যে দল জয় পাবে তারাই কোনো সমীকরণ ছাড়াই নিশ্চিত করবে সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স, মুখোমুখি সাবেক 2 চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজ। এটা শুধু একটা ম্যাচ নয়, ভাগ্য নির্ধারণের এক অনন্য মঞ্চ। একটা ভুল আর তাতেই শেষ সবকিছু। এবারের আসরে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব কাটিয়েছে স্বপ্নের মতো, তবে সুপার 8-এর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সাউথ আফ্রিকার কাছে। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট, তবে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বেশ ভালোভাবেই বেঁচে আছে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন, কিন্তু উতরাতে হবে উইন্ডিজ বাধা। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের গল্পটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল তাদের, কিন্তু পরের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ কঠিন করে দেয় তাদের শেষ 4-এ ওঠার পথ। তবে ইতিহাস বলছে বড় ম্যাচে কখনো ভয় পায় না উইন্ডিজ। তার উপর এই ম্যাচ তাদের বাঁচা মরার লড়াই। যদিও আন্তর্জাতিক টি-20-র পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। এখন পর্যন্ত মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ, যেখানে মেন ইন ব্লুর 19 জয়ের বিপরীতে উইন্ডিজ জয় পেয়েছে 10 ম্যাচে। কিন্তু টি-20 বিশ্বকাপে 2 দলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট 4 বারের দেখায় 3 বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ 2016 বিশ্বকাপে 7 উইকেটের জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিল 2014 বিশ্বকাপে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ, 40 দিনের শোক, 1 সপ্তাহ সরকারি ছুটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যের সংঘাতে 54 ফ্লাইট বাতিল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। কুয়েত বিমানবন্দরে আহত 4 বাংলাদেশি। প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। এ ছিল সময় সংবাদে। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।